কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সারা দেশে ষড়যন্ত্রের প্রতিবাদে ইনকিলাব মঞ্চের আজকে প্রতিরোধ মিছিল। সেই প্রতিরোধ মিছিলে আমরা দেখছি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তিনিও রয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই আওয়ামী লীগের যেই অপতৎপরতা সেটিকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই বিভিন্ন কার্যক্রম দিয়েছে এবং রাজনৈতিক দলগুলো কিন্তু বেশ কয়েকটি কার্যক্রম কর্মসূচি রেখেছে। একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে এই কার্যক্রম নিষিদ্ধের যেই আওয়ামী লীগের যেই আজকে শেখ হাসিনার একটি রায়ের যেই তারিখ ঘোষণা করা হবে সেটিকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ অনলাইনে লকডাউনের ঘোষণা দিয়েছে, যারই ফলশ্রুতিতে গত 3 দিনে মোট 17টি বাসে অগ্নিসংযোগ দেওয়া হয়েছে, যার 16টি ঢাকার আশেপাশে। এবং ইতিমধ্যেই 22টি স্পটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে এই মিছিলে তারা যেমনটি বলছে যে গণহত্যার বিচার সহ বেশ কয়েকটি দাবি তারা জানাচ্ছে আজকে এই প্রতিরোধ মিছিল থেকে। এবং আমরা দেখছি যে ইতিমধ্যে ঝুমা অর্থাৎ তিনি কিন্তু কথা বলছে, সেটি কিন্তু আমরা দেখছি। আমরা একটু তার কথাও শুনবো যে আজকে তিনি এই প্রতিরোধ মিছিল থেকে কি বলতে চায় এবং আজকে তাদের কি কি দাবিগুলো রয়েছে সেই বিষয়ে হয়তো তারা কথা বলবে, সেটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। উপস্থিতি আপনারা জানেন যে আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। আজকে আমাদের সারাদিন ব্যাপী অবস্থান কর্মসূচি। আপনারা জানেন যে আওয়ামী লীগ তার ভাবছে যে কিছু ফাঁকা বুলি দিয়ে কিছু সন্ত্রাসী কার্যক্রম করে জুলাইয়ের যে বিচার সেটাকে ব্যাহত করা যাবে। আমাদের যতক্ষণ জীবন আছে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের জুলাই শহীদদের যে বিচার সেটা কোনোভাবেই ব্যাহত হতে দিব না। এই জুলাই বিচার দাবির জন্য আদায় করার জন্য আমাদের 2000 ভাই যে শহীদ হয়েছে, দরকার পড়লে আমরা আরো 2 লক্ষ মানুষ শহীদ হব, তারপরও আমরা আমাদের যে ন্যায্য বিচার সেটা নিয়েই রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ। এদের আসলে হারাম খাইতে খাইতে এত বেশি চর্বি জমছে যে মাঝে মধ্যে এদের এক্সারসাইজ করতে মন চায়। এই এক্সারসাইজ করতে নামলে আবার রাস্তার আপামর জনসাধারণের কাছে মার খায়, তারপরে এদের লজ্জা শরম কিচ্ছু হয় না, আবার রাস্তায় আসে আবার মার খায়। এরা যেভাবে জুলাইতে প্রতিহত করেছি আমরা এদেরকে আমরা আজীবন যতবার ফেসিবাদ মাথা চড়া দিয়ে উঠবে ততবার আমরা এদেরকে প্রতিহত করব, ততবার আমরা রাজপথে থাকবো। আমাদের জুলাই শহীদদের যে জজবা সেটা আমরা বুকে ধারণ করে আমরা জুলাইয়ের ইনসাফ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আপনাদের মাধ্যমে যারা পিছনে শুনছেন, আমরা জানি আজকে এখানে শরীর হওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে, গাজীপুর থেকে, চিটাগাং থেকে, সিলেট থেকে মানুষ এসছেন। আপনারা ভাবেন যে এই অরাজনৈতিক মুখগুলো যখন রাজনৈতিক হয়ে ওঠে তখন বাংলাদেশে এমন কারো সাধ্য নাই যে আবার দিল্লির আধিপত্যবাদের রাজনীতি ফিরে আনবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার আপনাদেরকে বলতে চাই, আমাদের এখানে যারা আছেন আপনারা জানেন গতকাল সারা রাত আমরা এখানে ছিলাম, আমরা 1 মিনিট ঘুমাই নাই, ফজর থেকে এখানে আমরা আছি। আপনাদের মাধ্যমে গণমাধ্যমের ভাইদের সাথে তো আওয়ামী লীগের কথাবার্তা হয়, প্রকাশ্যে স্বীকার না করলেও আপনাদের সাথেই হবে। তো আপনাদের মাধ্যমে তাদেরকে জানাইতে চাই, তারা তো বলেছে যে অনেক কিছু করবে, তো আমরা তো শাহবাগ পর্যন্ত অপেক্ষা করলাম। পরে চিন্তা করলাম, প্রথম চিন্তা করেছিলাম কোনো অফিস যাব না, পরে বলবে যে শাহবাগ থানার সামনে বসে থেকে বিরাট একটা ভাবতে খেয়ে চলে গেছে, কিন্তু তারা তো কেউ আসলো না। আওয়ামী লীগের দশা হয়েছে 1971-এর মতো। মহান মুক্তিযুদ্ধে যে আমি হরতাল ডাকছি তোরা গিয়ে ঘুমা, এরপরে সুটকেস গুছিয়ে পাকিস্তান চলে গেছে। আর তার সুযোগ্য কন্যা নিচে দিল্লি, ছেলে আমেরিকা, মেয়ে লন্ডন, এইখানকার মানুষগুলো রাস্তায় নামাই দিতেছে 5,000 আর 8,000 টাকা দিয়া। আওয়ামী লীগের সাথে বাংলাদেশের ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠা থেকে তার কোন শিকড়ের সম্পর্ক নাই। যদি শিকড়ের সম্পর্ক থাকতো তাহলে এই গণ প্রতিরোধের পর সে দেশে থেকেই মানুষের সাথে লড়াই করত। বন্ধুরা, গত
গত 16 বছরে বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য রাজনৈতিক দল এমন কোন অত্যাচার নাই যার শিকার হয় নাই। গুম, খুন, হত্যা, ধর্ষণ, আয়নাঘর, এরপরেও তো তারা তাদেরকে যে পেয়ারে পাকিস্তান করেছে, এই শাহবাগে মততন্ত্রের মাধ্যমে যেই ক্যাঙ্গারু কোর্ট করে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, জামাত ইসলামী এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে তারা চাইলে বিদেশ চলে যেতে পারতেন, কিন্তু তারা নিজের দেশের কমিটমেন্টের কারণে দেশে থেকে লড়াই করেছেন। এই ক্যাঙ্গারু কোর্টকে ফেস করে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গিয়েছেন। তাহলে হাসিনার দেশে আসতে ভয় কিসের? হাসিনা তো বলেই এই দেশ তার বাপে বানাইছে, আর এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা তো সে বানাইছে। এইখানকার নিয়ম কানুন আওয়ামী লীগের এবং দিল্লির লেফটেন্যান্ট স্যাররা বানাইছে। এখন পর্যন্ত এখানে আমলাতন্ত্র, এখানে আর্মি, এখানে জুডিশিয়ারি সবকিছুই আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট আছে। তারপরেও তার বানানো আদালতে তার হাজিরা দিতে সমস্যা কিসের? আমরা আর একটা শাহবাগতন্ত্র কায়েম করতে চাই না, আমরা হাসিনার ফাঁসি চাই না, বিচার চাই। তবে তার যেই পরিমাণ কল দেখেন, একদিনে শুধু 1000 কল রেকর্ড ডিলিট করা হয়েছে 5 অগস্ট সন্ধ্যার সময়। এরপরেও যেই সব রেকর্ড ফাঁস করা গেছে, সে সরাসরি গুলি করতে শুধু না, ভবনে আগুন লাগাতে পর্যন্ত অনুমতি দিয়েছে। এরপর সে তাহলে বিচারিক কাঠগড়ায় দাঁড়াক, সে যদি মনে করে তার সাথে জাস্টিস হয় নাই, তাহলে সে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাক। কিন্তু যেই দেশ তার বাপে বানাইছে, যেই মুক্তিযুদ্ধ তার পার্টি করছে, আর যেই উন্নয়ন সে দিছে, এরপরও তাহলে তার এখানে আসতে এত ভয় কিসের? আপনাদেরকে বলতে চাই, হাজার হাজার কোটি টাকা যে আওয়ামী লীগ পাচার করেছে গত 15 বছরে, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশে আপনারা ভাবেন হাউজিং ব্যবসা সব বাংলাদেশে আওয়ামী লীগের গুন্ডাগুলো দখল করেছে। কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া বেগম পাড়া বানিয়েছে। এত টাকা কামাই করেছে যে এইখান থেকে আওয়ামী লীগের থার্ড লেয়ারের নেতারা সিঙ্গাপুরে 1 বছর ধরে হোটেলে থাকে আর খায় আর ঘুমায়, তবুও তাদের টাকা পয়সা শেষ হয় না। তাহলে চিন্তা করেন বাকিগুলোর কি অবস্থা। হাজার কোটি টাকা বিনিয়োগ করে আমাদেরকে আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি করানো যাবে না। মুক্তিযুদ্ধ করেছে, এখানে জনযুদ্ধ। 71 যুদ্ধ নেই, আওয়ামী লীগের সব বদমাইশগুলো কলকাতার হোটেলে গিয়ে মাস্তি করছে আর ঘুমাইছে। মুজিব বাহিনীর গুন্ডাগুলো এখানকার সত্যিকারের মুক্তিযোদ্ধাদের উপরে হামলা করছে। যেই দেশ স্বাধীন হয়েছে দেশে এসে বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা। এইখানে মুক্তিযুদ্ধের সময় যত ব্যাংক ছিল, ব্যাংকে যত মুদ্রা ছিল, এই মুজিব বাহিনীর গুন্ডাগুলো হামলা করে সব ভাগ করে নিয়েছে। এরপরে সেই অস্ত্রগুলো তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় নাই। 74-75 পর্যন্ত সেই অস্ত্র দেখিয়ে ধর্ষণ করেছে, গুম করেছে, খুন করেছে। 74-75 যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষর গল্প বাংলাদেশের ইতিহাস থেকে তারা গুম করে দিয়েছে। আপনাদেরকে বলি, আওয়ামী লীগের রাজনীতি মানেই আগুনের রাজনীতি। আগুন ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগ কোন রাজনীতি করতে পারে নাই। 96-তে যখন সে আন্দোলনের নামে অরাজকতা করেছে, এই শাহবাগ মোড়ে বিআরটিসির ডাবল ডেকার বাসে গান পাউডার দিয়ে প্রকাশ্য দিবালোকে মানুষকে জ্বালাই দিচ্ছে। এরপরে হরতালের নামে চালাও পোড়াও যত করেছে, গত 15 বছরে বাংলাদেশের বিরোধী দল যত আন্দোলন করেছে, প্রত্যেকটাইতে পঙ্কজ দেবনাথের বিহঙ্গ নিজেদের গাড়িতে নিজের আগুন লাগাইয়া, তারপরে অগ্নি সন্ত্রাস নাম দিয়েছে। দেখেন, মিডিয়ার ভাইরা রাগ করেন না, আপনারা জানতেন, তবুও আওয়ামী লীগের ন্যারেটিভ আপনারা লিখতেন বিএনপির অগ্নি সন্ত্রাস, জামাতের অগ্নি সন্ত্রাস। হেফাজতের রাতে রক্তের নদী বসাই দেওয়া হয়েছে, গুলি করে লাশগুলো পর্যন্ত গুম করে ফেলা হয়েছে। সেইটার প্রতিরোধ করতে গিয়ে আমার ভাইয়েরা গাছ কাইটা প্রতিরোধ করার চেষ্টা করছে। পরের দিন আসছে তারা গাছ কাইটা হেফাজতের তাণ্ডব। অথচ হেফাজতের রক্তে যে নদী হয়ে গেছে সেটা কেউ করেন নাই। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, হেফাজতের গাছ কাটায় যদি তাণ্ডব হয়, বিএনপি, জামাত ইসলামের গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ আগুন লাগাই দিয়ে যদি সেটা তাদের আগুন সন্ত্রাস হয়, তাহলে পরশু গণহত্যাকারী আওয়ামী লীগ ময়মনসিংহের একজন ড্রাইভারকে আগুন লাগাইয়ে কয়লা বানাই ফেলছে। একটা মিডিয়া আপনারা লেখেন নাই যে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসী একজন মরে গেছে।
আমার সেই পুড়ে যাওয়া লাশটাকে নিয়ে একটা ডকুমেন্টারি করেন নাই, 3-4 মিনিটের একটা প্যাকেজ আপনারা তাকে নিয়ে পারেন নাই। বন্ধুরা আমার, বিচারিতার একটা সময় আছে। এখন আবার যারা লকডাউন দিয়েছে সেই 71-এর মতন সুটকেস গুছিয়ে চলে গেছে, তার মেয়ে সুটকেস গুছিয়ে চলে এখন অনলাইনে একটা লকডাউন চলে। অনলাইনে তারা প্রতিদিন সব ছিটে ফেটে ফেলায়। বাংলা মোটর বইরা পয়সা বলে, জয় যাত্রাবাড়ি দিয়ে বলে বাংলা। আমার একটা আপনাদেরকে পরামর্শ দেই, আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইলে দিল্লিতে একটা ম্যারাথন প্রোগ্রাম করতে পারে। একমাত্র কেমনে দৌড়িয়ে ম্যারাথনে চ্যাম্পিয়ন হওয়া যায়, এইটাই এখন তারা চ্যাম্পিয়ন হইতে পারবে। বাংলাদেশের যেসব রাজনৈতিক দল ভোটের রাজনীতির কারণে বলতেছেন আওয়ামী লীগের মামলা তুলে নিবেন, তাহলে স্বীকার করেন আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাওয়ার জন্য আপনারা গত 1 বছরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। আমার কোন শহীদ ভাই বোন তো মিথ্যা মামলা করে না, কারণ তার সন্তান তো মারা গেছে। যদি আওয়ামী পুনর্বাসন করে নতুন রাজনীতি নির্মাণ করতে চান, মনে রাখেন পুরানো যদি না পারেন ভালো পিআর টিম হায়ার করেন, বড় বড় কোচিং করেন, সেই সব বস্তা পচা বয়ান দিয়ে নতুন রাজনীতি করে আপনারা কিচ্ছু করতে পারবেন না। আপনারা মাসলুম ছিলেন, আপনাদের বিরুদ্ধে বলতে আমাদের লজ্জা লাগে। যদি 5 বছরের ক্ষমতার মধ্যে সেটা যদি বিএনপি হয়, জামাত ইসলামী হয়, যে কোনো দল হয়, যদি বাংলাদেশকে বেছে দেওয়ার চিন্তা করেন, আপনারা যে কোন দেশে যাবেন, ইন্ডিয়াতে যাইতে পারবেন না। পাকিস্তানের সাথেও সীমান্ত নাই, বঙ্গোপসাগর ছাড়া কিন্তু আপনাদের আর কোনো গতি থাকবে না। বন্ধুরা আমার, আপনাদেরকে বলতে চাই, অনেকে বলে আমরা আমি বলবো আমার মনে করাই দেই, আমরা কি কাউরে 32 নম্বর আসতে চাইতে বলছি? কিন্তু এই যে সুশীল লোকজন যে ওইখানে শহীদ পরিবার গিয়ে ঈদ খুলে নিয়ে আসে, আমাদের চাপের আবার বলছে খুলনার যাই করে ওইখানে কিন্তু ময়লা পুড়ে থাকতে পারবে না, বিরাট ব্যাপার। আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই সুশীলের একজনও কি বলছে এইরকম গণহত্যা কইরা ওইখানে বৈশা যে এখনো কষাই জানিতে হুমকি দামকি দেয়, তার বিরুদ্ধে কয়জন সুশীল এখন পর্যন্ত তিস্তা কলাম লেখছে? সেইটা লিখতে পারেন না। আর আমার শহীদ পরিবার এখন পর্যন্ত কোনো বিচার পায় না। আর সে যদি ওই উস্কানের প্রতিবাদে ওইখানে একটা ঈদ খুলে নিয়ে এসে নিজের শান্তি দিতে পারে, সেই ছেড়ে মব বলেন না। এখন যেই দেশে গাড়ি দেওয়া লাগে, তবা করছি সামনে ইলেকশন করবো, ওই জন্য দিতে পারতেছি না। বন্ধুরা আমার, আপনাদের কাছে একটা কথা বলি, যেহেতু আওয়ামী লীগ এই কথাটাও বলতে পারে যে আমরা এখানে বসে রয়েছি, এখন আমরা আওয়ামী লীগের হেডকোয়ার্টারে যাব। ইট মাইরা তো আর কিছু করতে পারবেন না অত বড় বিল্ডিং এ, কারণ শীষ আসলে চাপাই রাখেন ওই পর্যন্ত। 10 মিনিট যাত্রা বিরতি পাবেন ওখানে ইনশাআল্লাহ। সবাই এখানে এসে লাঞ্চ করবো। একটা রিস্কি কথা বলি, গত 3 দিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মাধ্যম থেকে আমাকে বলা হয়েছে আমি যেন খুব সাবধানে থাকি। একজনকে যদি টার্গেট করা হয়, সেটাকে আমাকে টার্গেট করা হয়েছে। আমাকে বলা হয়েছে গত 2 দিনের মধ্যে যেন আমি সন্ধ্যায় বাসায় ফিরি। আমি শুধু বলেছিলাম আমি যেখানে যাই আর না যাই, আমি ডাক দিলে তো 10টা মিডিয়া আসে, আমি ডাক দিলে 20 জন লোক আসে। আমার যে আপনারা নিরাপদ থাকতে বলেন, আজকে যদি দেশে আর একটা গণহত্যা হয়, আমি বিশ্বাস করি আমি কোনো অ্যাসাইলাম চাইলে হয়তো আমি পাবো, কিন্তু যেই ভ্যানওয়ালা, সবজিওয়ালা, যেই মাদ্রাসার শিক্ষার্থী চিরতরে মারা গিয়ে তার বাবা মা তার সন্তানকে হারাই অসহায় হয়ে গেছে, সে কোন এম্বাসিতে অ্যাসাইলাম চাইবে বলেন? আমাকে অনেকে বলে আমাদেরকে তোমরা বেশি ইমোশনাল। ভাই, প্র্যাকটিক্যাল যদি হইতাম তাইলে এতদিনের উপদেষ্টা বা অন্যান্য চাঁদাবাজি অথবা সচিবালয়ের সামনে ঘুর করতাম। ইনকিলাব মঞ্চ বলতে পারে 1 টাকা ধরি না, 1 টাকার কাছে চাই নাই। শহীদদের রক্তের সাথে আমাদের জীবনের বিনিময়ে যদি ইনসাফ আইনা দেওয়া লাগে, সেই ইনসাফ আইনা দিয়ে আমরা একটা গ্রেট মৃত্যু চাই। বন্ধুরা আমার, সামনের ইলেকশন শুরু, সামনের ইলেকশন শেষ না। আমরা এমন রাজনীতি করবো ইনশাআল্লাহ, এই রাজনীতির মডেলে আগামী 20 বছর পর বাংলাদেশের রাজনীতি বদলে যেতে বাধ্য হবে। বন্ধুরা আমার, আজকে আমি আপনাকে বলতে চাই, আমি নিজেকে এখানে টপ হিসেবে ব্যবহার করছি। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে, আমি আমার পরিবারকে বলে, যেহেতু তারা আমার ব্যাপারে অনেক বিনিয়োগ করেছে, কালকে আওয়ামী লীগের অনেক পেজ থেকে আমি এখানে সকাল থেকে বসেছিলাম, সারা রাত ঘুমাইনি আমরা। 1 মিনিট প্রচন্ড অসুস্থ, যেন ওরা বলতে না পারে সরে গেছি। আমাকে তো 10 জন পাহারা দিয়ে নাই। যদি ওরা গুলি চালাতে আসে, এসে চালাক, যেহেতু আসে নাই,
আমরা মিছিল নিয়ে এখন তাদের কার্যালয়ে যাব। এরপরও যদি তারা দেখেন, আগে যখন ছাত্রলীগ নামতো, সামনে পুলিশ, পিছনে র্যাব, নিজেরা মাথায় হেলমেট দিয়ে, হাতে রিভলভার, এরপর তারা আমাদের উপরে আক্রমণ চালাইতো। আর আমাদের কাছে একটা লাঠি, হেলমেট নাই, সামনে পিছনে পুলিশ নাই, পিস্তল নেই। ত্রিপুরা ভাইকে যে অস্ত্র বাংলাদেশে ঢুকাইছো, সেই অস্ত্র নিয়ে সামনে দাঁড়া। যদি আমরা সামনে থেকে পালাই, তাইলে জীবনে আর রাজপথে নামবো না। আর তোরা যদি আজকে না নামো, তাইলে বাংলাদেশের রাজনীতিতে তোদের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। বন্ধুরা, দুইটা যদি ককটেল ফোটে অথবা যা কিছু হোক, আপনারা কি সরে যাবেন?